नमस्कार আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল টিচিং সাগরে। আজকে দশম শ্রেণীর বিষয় হচ্ছে বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5 নিয়ে আলোচনা করব। তোমাদের এর আগে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4 দেওয়া হয়েছে তার ভিডিওটা আমি ডেসক্রিপশনে লিঙ্কটা আমি দিয়ে দেবো, তোমরা চাইলে আগের ভিডিওটা দেখে নিতে পারো, ঠিক আছে। আর যদি তোমাদের এই সাবজেক্ট সম্পর্কে কোনো অসুবিধা হয় তো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, ঠিক আছে। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। তোমাদের এই মডেল অ্যাক্টিভিটি টাস্কে প্রথমে একের দাগে কি প্রশ্ন করেছে, বলেছে কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লেখো। তোমাদের একের দাগের 1 নম্বর প্রশ্ন করেছে গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। হরিদা কোন গল্প শুনেছেন? সেকেন্ড প্রশ্ন করেছে বিদায় এবে দেহ বিধমুখী ঊর্ধ্বিতাংশে বিধমুখী কে? একের দাগে 3 নম্বর প্রশ্ন করেছে মাইভে মাইভে এমন উচ্চারণের কারণ কি? একের দাগে 4 নম্বর প্রশ্ন করেছে দুজন বন্ধু নোক আসার কথা ছিল, বন্ধুদের কোথা থেকে আসার কথা ছিল। তোমাদের এই যে মডেল অ্যাক্টিভিটি টাস্কে যে প্রশ্নগুলো দিয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো আমি বলে দিচ্ছি, তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে নেবে, ঠিক আছে। তো চলো অ্যান্সারগুলো আমি বলে দিচ্ছি। দেখো তোমাদের প্রথমে একের দাগের যে প্রশ্ন দিয়েছিল, বলেছিল গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। হরিদা কোন গল্প শুনেছেন? এর উত্তরটা লিখবে লেখক ও তার বন্ধুরা হরিদাকে জানিয়েছিলেন যে জগদীশবাবুর বাড়িতে এক সন্ন্যাসী 7 দিন ধরে ছিলেন। তিনি সারা বছরে এক হরিতকি খান, তার বয়স 1000 বছরেও বেশি। সন্ন্যাসী কাউকেই তার পায়ের ধুলো দেন না। জগদীশবাবু কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে তার পায়ের কাছে ধরতেই সন্ন্যাসী সেই খড়ম পড়তে গেলে জগদীশবাবু তার পায়ের ধুলো নিয়েছিলেন। সন্ন্যাসীর এই গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে গিয়েছিলেন। এই এতটা পর্যন্ত অ্যান্সারটা লিখবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমাদের যে একের দাগে 2 নম্বর প্রশ্ন দিয়েছে, বলেছে বিদায় এবে দেহ বিধমুখী ঊর্ধ্বিতাংশে বিধমুখী কে? এই প্রশ্নটা দিয়েছে। এই প্রশ্নের উত্তরটা তোমরা লিখবে অভিষেক কাব্যাংশে অবলম্বনে ঊর্ধ্বিতাংশে উল্লেখিত বিধমুখী হলেন ইন্দ্রজিৎ তথা মেঘনাথের স্ত্রী প্রমীলা সুন্দরীকে বোঝানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমাদের একের দাগে 3 নম্বর প্রশ্ন করেছে, বলেছে মাইভে মাইভে এমন উচ্চারণের কারণ কি? এর উত্তরটা লিখবে মাইভে শব্দটি হলো অভয়সূচক বাণী বিশেষ। সমগ্র পৃথিবীর পরাধীন জাতি নিজেদের প্রচেষ্টা স্বাধীন হয়েছে, সুতরাং ভারতবাসীকে এগিয়ে যেতে হবে পুরাতনকে ধ্বংস করে নতুনের বিজয় পতাকা ওড়ানোর জন্য, দেশবাসীর মনে সাহস সঞ্চারিত করার জন্য এমন কথা বলা হয়েছে। এতটা পর্যন্ত তোমরা অ্যান্সারটা লিখবে। আচ্ছা, এরপরে তোমাদের একের দাগে 4 নম্বর প্রশ্ন দিয়েছে, বলেছে দুজন বন্ধু নোক আসার কথা ছিল, বন্ধুদের কোথা থেকে আসার কথা ছিল? উত্তরটা লিখবে এনজাং থেকে দুজন বন্ধু, এটা বন্ধু হবে, বন্ধু আসার কথা ছিল। আচ্ছা, তাহলে তোমাদেরকে আমি একের দাগের প্রশ্নের উত্তরগুলো বলে দিলাম। এরপরে তোমাদের 2 দাগের প্রশ্ন দিয়েছে, বলেছে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লেখো। তোমাদের 2 দাগের 1 নম্বর প্রশ্ন করেছে ওটা কি একটা বহুরূপী? প্রশ্নটি কাদের মনে জেগেছে? তাদের মনে এমন প্রশ্ন জেগেছে কেন? এই প্রশ্নটা করেছে। তোমরা প্রথমে উত্তরটা লিখবে বহুরূপী গল্পের কেন্দ্রীয় চরিত্র হরিদা ছিলেন পেশায় বহুরূপী। তিনি এমনভাবে বহুরূপী সাজতেন যে, একটু প্যারা করে লিখবে, লোকের বোঝার সাধ্য ছিল না ইনি একজন বহুরূপী চরিত্রের ঢঙে নিজেকে সাজিয়ে তুলতেন নিপুণভাবে। উপরিক্ত প্রশ্নটি যারা বহুরূপী সেজে হরিদাকে চিনতে পারত এবং যারা প্রথম দেখেছে তাদের মনেই প্রশ্নটি জেগেছে। মনের ভিতর প্রশ্ন জেগে ওঠার কারণ হলো হরিদার নানান ছদ্মবেশ ধারণ, যেমন যেখানে পূর্ণচ্ছেদ হবে না, ছদ্মবেশ ধারণ যেমন উন্মাদ পাগল রূপসী বাইজি পুলিশ সন্ন্যাসী প্রভৃতির পেশায় বহুরূপী সেজে অর্থ উপার্জন করতেন। তার প্রতিটি রূপ ধারণে আলাদা আলাদা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এই চরিত্রগুলিকে খুঁজে নিয়ে নিপুণভাবে তার অভিনয় করা একেবারেই সহজ ব্যাপার নয়, এই কারণে তাদের মনে এমন প্রশ্ন জেগেছে। এতটা পর্যন্ত তোমরা অ্যান্সারটা লিখবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমাদের যে নেক্সট প্রশ্ন দিয়েছে, 2 দাগে 2 নম্বর প্রশ্ন দিয়েছে, বলেছে নাদিলা করবুর দল হেরি বীরবরে মহাগর্বে। করবুর দল শব্দের অর্থ কি? ঊর্ধ্বিতাংশে বীরবর কোথায় উপনীত হলে এমনটি ঘটেছে? এর উত্তরটা তোমরা লিখবে
উর্ধিত অংশটি মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক কাব্যাংশ থেকে গৃহীত হয়েছে। এটা লিখবে, লেখার পর একটু প্যারা করে লিখবে কর্বুর দল শব্দের অর্থ হলো রাক্ষস দল বা রাক্ষস সৈন্য দল। ঠিক আছে। আচ্ছা, এরপরে পরের প্রশ্ন যেটা করেছিল তোমাদের যে উর্ধিতাংশে বীরবর কোথায় উপনীত হলে এমন ঘটেছে, এই উত্তরটা লিখবে বীরবর মেঘনাদ যখন শুনেছে সে প্রমোদ কাননে আনন্দরত এর মাঝে তার প্রিয় ভাই বীরবর নিহত হয়েছে এবং পিতা যুদ্ধে যেতে প্রস্তুত, সে দ্রুত ছুটে গেছে স্বর্ণলঙ্কায়। সেখানে গিয়ে সে দেখেছে পিতা লঙ্কাধিপতি রাবণ যুদ্ধ সাজে সজ্জিত, রাক্ষস সেনা বীর দর্পে আমফাল ও তার যুদ্ধের জন্য প্রস্তুত, বাজছে যুদ্ধের বাজনা। যুদ্ধযাত্রার এইরকম প্রাগ মুহূর্তের আয়োজন যখন তার তৈরি, তার মাঝে রথশ্রেষ্ঠ ইন্দ্রজিতের উপস্থিত রাক্ষস সৈন্যদের মনে গর্ব তথা সাহসের সঞ্চার ঘটিয়েছে। তাই সৈন্য সমাবেশে ইন্দ্রজিৎ উপস্থিত হওয়া মাত্রই সমস্ত রাক্ষস সৈন্য দল উল্লাসে গর্জন করে উঠেছে। এই এতটা পর্যন্ত তোমরা অ্যান্সারটা লিখবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমাদের যে 2-এর দাগে 3 নম্বর প্রশ্ন দিয়েছে, 2-এর দাগে 3 নম্বর প্রশ্নটা দিয়েছে বলতে তোরা সব জয়ধ্বনি কর। কার জয়ধ্বনি করতে কবির এই আহ্বান, কেন তার জয়ধ্বনি করতে হবে? এই প্রশ্নের উত্তরটা তোমরা লিখবে উর্ধিত অংশটি কাজী নজরুল ইসলাম রচিত প্রলয়লাস কবিতা থেকে গৃহীত হয়েছে। লিখবে কালবৈশাখী ঝড়ের মতো এসে পরাধীন ভারতবর্ষে স্বাধীনতার কেতন ওড়াতে পারবে এমন ক্ষমতা সম্পন্ন একদল নবাগত তরুণ স্বাধীনতা সংগ্রামীদের জন্য কবি সমগ্র পরাধীন ভারতবাসীকে জয়ধ্বনি করতে বলেছেন। লিখবে কবি দেখেছেন ইংরেজদের কবলে পরাধীন ভারতবর্ষ অন্যায়, অবিচার, বৈষম্য প্রভৃতি সামাজিক অসুন্দরে ভরে উঠেছে। এই সমস্ত পাপিচার ঠিক আছে, পাপিচার মুছে দেওয়ার ক্ষমতা প্রাচীনপন্থী স্বাধীনতা সংগ্রামীদের নেই। তাই কবি পরাধীন ভারতবর্ষের চোখে আশার বাণী হিসাবে তুলে ধরেছেন ভয়ঙ্কর ক্ষমতা সম্পন্ন একদল নবাগত তরুণ স্বাধীনতা সংগ্রামীদের স্বরূপ। কবি জানেন এই নবাগত স্বাধীনতা সংগ্রামীরাই একমাত্র পারবে ঝড়ের মতো এসে সমাজের যাবতীয় অসুন্দরকে ধ্বংস করে পুরাতন জরাজীর্ণ মনোভাবের মূলে কুঠারঘাত করে ভারতবর্ষের পরাধীনতার লাঞ্ছনা মুছে দিয়ে স্বাধীনতার কেতন ওড়াতে। তাই কবি এই নবাগত স্বাধীনতা সংগ্রামীদের জন্য সমগ্র পরাধীন ভারতবাসীকে জয়ধ্বনি করতে বলেছেন। এতটা পর্যন্ত তোমরা অ্যান্সারটা লিখবে। আচ্ছা, এরপরে তোমাদের যে 2-এর দাগে 4 নম্বর প্রশ্ন দিয়েছে, কিন্তু ইহা যে কত বড় ভ্রম, কোন ভ্রমের কথা একত্রে বলা হয়েছে? এই উত্তরটা আমি বলে দিচ্ছি। আর তোমাদের যদি কোনো উত্তরের সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি বলে দেবো। তোমরা লিখবে যাদের উদ্দেশ্যে আহ্বান প্রলয়াস কবিতায় কবি কাজী নজরুল ইসলাম দেশবাসীর উদ্দেশ্যে এ আহ্বান জানিয়েছেন। লিখবে প্রলয়াস কবিতায় মোট 19 বার তোরা সব জয়ধ্বনি কর এই আহ্বান সূচক পঙ্কোক্তিটি উচ্চারিত হয়েছে, যা বুঝিয়ে দেয় এই পঙ্কোক্তিটিতেই কবি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। আসলে প্রলয়াস হলো ধ্বংসের মধ্য দিয়ে সৃষ্টির বন্দনা। স্বাধীনতা যে তরুণ দল তাদের দুর্জয় সাহস আর অদম্য ইচ্ছাশক্তি দিয়ে পরাধীন এবং সামাজিক বৈষম্যের অবসান ঘটাতে চায়, কবি তাদের জয়ধ্বনি করতে বলেছেন। আচ্ছা, এরপর লিখবে একটু প্যারা করে লিখবে কবির কথায় তারা হলো অনাগত প্রলয়, নেশার নিত্য পাগল, কিন্তু তারাই সিন্ধু পাড়ের সিংহদ্বারে আঘাত করে নতুন চেতনা বিপ্লবের বার্তাকে বয়ে আনে। অসুন্দরকে দূর করতে তারা আপাত ভয়ঙ্করের বেশ ধরে, এর মধ্য দিয়ে পৃথিবীতে নবপ্রাণের প্রতিষ্ঠা ঘটে। এ হলো বিপ্লবী যুবশক্তির প্রতি কবির মুগ্ধ অভিবাদন। এতটা পর্যন্ত তোমরা অ্যান্সারটা লিখবে। ঠিক আছে। তো তোমাদের 2-এর দাগের প্রশ্নগুলো উত্তর আমি বলে দিলাম, তোমরা ভালো করে দেখে অ্যান্সারগুলো করবে। এবং তোমাদের যে 3-এর দাগের নেক্সট প্রশ্ন দিয়েছে, 3-এর দাগের 1 নম্বর প্রশ্ন দিয়েছে, বলেছে বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা, বহুরূপী গল্প অনুসরণে উক্ত সন্ধ্যার দৃশ্য বর্ণনা করো। এর উত্তরটা তোমরা প্রথমে লিখবে উর্ধিত অংশটি কথা সাহিত্যিক সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্প থেকে গৃহীত হয়েছে। একটু প্যারা দিয়ে লিখবে যে বিশেষ সন্ধ্যায় এক জহর খেলা দেখানোর জন্য হরিদা বিরাগীর ছদ্মবেশ ধরে জগদীশবাবুর বাড়িতে উপস্থিত হয়েছিল। গল্পের মধ্যে উঠে এসেছে সেই সন্ধ্যার চমৎকার বর্ণনা। আগেও শহরের গায়ে চাদরের আলো পড়েছে, কিন্তু উক্ত সন্ধ্যায় চাঁদ যেভাবে তার উজ্জ্বল স্নিগ্ধ জ্যোৎস্না নিয়ে হাজির হয়েছিল, চাঁদের এমন রূপ আগে কখনো দেখা যায়নি। উক্ত সন্ধ্যায় স্নিগ্ধ চাঁদের আলোয় শহরের পরিবেশ চতুর্দিক হয়ে উঠেছিল
উজ্জ্বল আলোকময়। সেই উজ্জ্বলতার মধ্যে ছিল এক মোহময় স্নিগ্ধ শান্তি। শান্তিকালীন পরিবেশ, এইরকম স্নিগ্ধ শান্ত প্রকৃতির অনুভূতি ছিল শহরের মানুষের কাছে বিরল। সেই সন্ধ্যায় ফুরফুরে বাতাস এই স্নিগ্ধ পরিবেশকে আরও মনোরম করে তুলেছিল, যা বাড়ির বাগানের গাছেরাও হয়ে উঠেছিল ঝিরিঝিরি শব্দের কলরব মুখর। এইভাবেই প্রকৃতির সমস্ত উপাদান মিলেমিশে উক্ত সন্ধ্যায় তৈরি হয়েছিল বড় চমৎকার এক সন্ধ্যার চেহারা। ঠিক আছে, এতটা পর্যন্ত তোমরা এই প্রশ্নের উত্তরটা তোমরা লিখবে। আচ্ছা, এরপরে তোমাদের যে নেক্সট প্রশ্ন করেছে 3-এর দাগে 2 নম্বর প্রশ্নটা করেছে, ছিঁড়িলা কুদুমদাম রোষে মহাবলী, মহাবলীকে তিনি রুষ্ট কেন? এই প্রশ্নের উত্তরটা তোমরা লিখবে। এখানে একটু আলোচ্য অংশটি লিখবে। আলোচ্য অংশটি মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কাব্যাংশ থেকে গৃহীত হয়েছে। লিখবে উর্দিতাংশে উল্লেখিত মহাবলী হলেন ত্রিভুবন জয়ী বীরশ্রেষ্ঠ মেঘনাদ তথা রাবণপুত্র ইন্দ্রজিৎ। এরপর লিখবে মেঘনাদ যখন প্রমোদ কাননে বিলাস কলায় মগ্ন, তখন দাইমা প্রভাসার ছদ্মবেশ ধরে দেবী লক্ষ্মী তার সম্মুখে হাজির হয়। দেবী লক্ষ্মী ইন্দ্রজিৎকে জানায়। কয় লিখবে বীর চূড়ামণি বীরবাহু রামচন্দ্রের হাতে নিহত। কয় লিখবে রামের সৈন্যরা লঙ্কাপুরী ঘিরে ফেলেছে। গয় লিখবে পিতা রাবণপুত্র যেতে প্রস্তুত হচ্ছেন, রাবণ যুদ্ধ যেতে প্রস্তুত হচ্ছেন। এরপর লিখবে যে রামচন্দ্রকে গত সন্ধ্যায় হত্যা করে এসেছে তার দ্বারা ভাইয়ের মৃত্যু। দেবীর মুখে এই অদ্ভুত বার্তা শুনে ইন্দ্রজিৎ চমকে ওঠে। শত্রু সৈন্য লঙ্কা ঘিরে ফেলেছে, সে বীরশিষ্ট হয়ে নারীদের সাথে বিলাস কলায় রত। এটা ভেবেই ইন্দ্রজিতের মনে ধিক্কারবোধ জন্মায়। সে নিজেই এই কাপুরুষ রচিত আচরণের জন্য অত্যন্ত রুষ্ট, ক্রোধান্বিত হয়ে ওঠে। অত্যন্ত ক্রোধে ইন্দ্রজিৎ তার অঙ্গের সমস্ত সাজসজ্জা ছুঁড়ে ফেলে দেয়। এই প্রশ্নের এতটা তোমরা উত্তরটা লিখবে দিকে দেখে খুব সুন্দর করে। আচ্ছা, এরপরে তোমাদের যে 3-এর দাগে 3 নম্বর যে প্রশ্ন দিয়েছে, 3-এর দাগে 3 নম্বর প্রশ্নটা করেছে প্রলয় বয়েও আসছে হেসে মধুর হেসে, কে আসছেন? তার হাসির কারণ বিশ্লেষণ করো। এটা লিখবে উর্দিতাংশের কবি মহাকালীরূপী অত্যন্ত শক্তিশালী একদল নবাগত তরুণ স্বাধীনতা সংগ্রামদের আসার কথা উল্লেখ করেছেন। একটু প্যারা করে লিখবে। ইংরেজ কবলিত পরাধীন ভারতবর্ষে কবি লক্ষ্য করেছিলেন চারিদিকে অসুন্দরের দাপাদাপি। তিনি দেখেছিলেন মানুষের জীবন থেকে এই অসুন্দর মোচনে প্রাচীনপন্থী স্বাধীনতা সংগ্রামীদের কর্মপ্রয়াস ব্যর্থ। তিনি বুঝতে পেরেছিলেন এই ব্যর্থতা থেকে জন্ম নিচ্ছে, উঠে আসছে একদল নবাগত তরুণ স্বাধীনতা সংগ্রামী। এরপরে লিখবে যারা মহাকাল শিবের মতো ক্ষমতাশালী। কবি অনুভব করেছিলেন চারিদিকে এই নবাগত স্বাধীনতা সংগ্রামদের আগমন বার্তা ধ্বনিত। তারাই পারবে এই অবক্ষয়িত সমাজকে ধ্বংস করে নতুন সমাজ গড়তে। তারা ঝড়ের মতো অসুন্দরের বিনাশ করে আনন্দময় চিরসুন্দরের প্রতিষ্ঠা করবে। তাই কবি ওই ধ্বংসকারী নবাগত তরুণ স্বাধীনতা সংগ্রামীদের বিধ্বংসী রূপের মধ্যে লক্ষ্য করেছেন, আনন্দ অনুভব করেছেন। ধ্বংস মানে নতুন সৃষ্টি, তাই নতুন সমাজ গঠনের জন্য ওই বিধ্বংসীদের মুখে ফুটে উঠেছে মধুর হাসি। এই হাসির মধ্যেই লুকিয়ে আছে সমাজে সত্য শিব সুন্দরের প্রতিষ্ঠার মধুর বার্তা। ঠিক আছে, অনুভব করেছেন, এখানটা একটা পূর্ণচ্ছেদ হবে। ঠিক আছে, এতটা পর্যন্ত তোমরা অ্যান্সারটা লিখবে ভালো করে, সুন্দর করে দেখে দেখে। আচ্ছা, এরপরে তোমাদের যে 3-এর দাগে 4 নম্বর প্রশ্ন করেছে, 3-এর দাগে 4 নম্বর প্রশ্ন করেছে বাবুজি এসব কথা বলার দুঃখ আছে, বক্তাকে কোন কথার পরিপ্রেক্ষিতে সেই কথা বলেছে? এই প্রশ্নের উত্তরটা তোমরা লিখবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত পথের দাবি গদ্যাংশ থেকে গৃহীত হয়েছে আলোচ্য অংশটি। ঠিক আছে, লিখবে উর্দিতে বক্তা বাবুজি বলতে অপূর্বকে বুঝিয়েছে। উক্তিটি করেছে রামদাস তলওয়ারকর। রামদাসের সঙ্গে কথোপকথনকালে অপূর্ব জানায় যে পুলিশ কর্তা নিমাইবাবু তার কাকা এবং তার শুভাকাঙ্ক্ষী হলেও ভারতবর্ষের মুক্তিকামী বিপ্লবীরা তার থেকে অনেক বেশি আপনার। ঠিক আছে, আপন। পরাধীন ভারতবর্ষের ব্রিটিশের দাসত্ব করেন নিমাইবাবু। এতটা পর্যন্ত অ্যান্সারটা লিখবে। ঠিক আছে, এটা আপন করবে। এরপর তোমাদের 4-এর দাগের 1 নম্বর প্রশ্ন দিয়েছে, বলেছে এজন্যই চরিত্র চাই, গোয়ার রোগ চাই। ক্ষিতিশ সিংহ কীভাবে কনির চরিত্র এবং গোয়ার রো তৈরিতে সচেষ্ট হয়েছিলেন? এটা তোমাদের 4-এর দাগের 1 নম্বর প্রশ্ন করেছে। এর উত্তরটা লিখবে উর্দিতাংশটি প্রখ্যাত কথা সাহিত্যিক মতি নন্দী রচিত কোনি উপন্যাস থেকে গৃহীত হয়েছে। একটু প্যারা করে লিখবে। এক সাধারণ নিম্নবিত্ত
পরিবারের মেয়ে হয়ে কনির ভারত সেরা সাঁতারু হয়ে ওঠার পিছনে প্রধান কাণ্ডারি ছিলেন, ঠিক আছে, শিক্ষক ক্ষিতিশ সিংহ, এখানটা পূর্ণচ্ছেদ হবে না, শিক্ষক ক্ষিতিশ সিংহ। চরিত্র নির্মাণ থেকে শুরু করে মনোবল নির্মাণ পর্যন্ত কনির জীবনে সর্বস্তরে ক্ষিতিশ সিংহের অবদান ছিল অবিস্মরণীয়, অস্মরণীয়। কনির চরিত্র গঠনে গিরিশচন্দ্রের ভূমিকা, এটা হেডিং করবে, লিখবে গঙ্গার ঘাটে কনিকে দেখা মাত্রই কোচ ক্ষিতিশ সিংহের চোখে এক নতুন প্রতিভা ধরা পড়েছিল। তারপর আলাপ হতেই ক্ষিতিশ বুঝেছিল এর মধ্যেই প্রতিভা রয়েছে, কিন্তু অভাবের তাড়নায় নেই শৃঙ্খলা বোধ। তাই ক্ষিতিশ আকাশ থেকে আগুন ঝরলেও কনির চলা যাতে না থামে তার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল কনির চরিত্রে শৃঙ্খলা আনতে। ঠিক আছে, হাইফেন দিয়ে 1 নম্বরে কয়ে লিখবে, প্রথমে কঠোর অনুশীলনের ব্যবস্থা করে কনির জন্য। সকাল 6:30 থেকে 8:30 পর্যন্ত একটা ছকে বেঁধেছিলেন কনির সাঁতার শেখার সময়কে প্রতিভা ধরা পড়েছিল। ক্ষয় লিখবে, ডিম কলা রুটি প্রভৃতি খাবারের লোভ দেখিয়ে কনিকে ঘন্টার পর ঘন্টা অমানসিক পরিশ্রম করেছিলেন ক্ষিতিশ। জানতেন খাবারের লোভ দেখিয়ে পরিশ্রম করানো এবং তা না দেওয়া অন্যায়, কিন্তু সময় আর যন্ত্রণা এই দুটোই মূল্য শেখানোর জন্য এই ব্যবস্থা তিনি করেছিলেন। এরপর গয়ের দাগে লিখবে, ক্ষিতিশ পিতৃসৈন্য পিতৃশাসন 2 প্রদান করেছিলেন কনিকে। পরিশ্রমে ক্লান্ত কনি ঘুমিয়ে গেলে তিনি পিতার মতোই স্নেহ দিতেন, আবার সাঁতার শেখার সময় অমনোযোগিতা লক্ষ্য করলে তিনি কঠোর শাসন করতেন। ঠিক আছে, এরপর তোমরা ঘয়ের পয়েন্টে লিখবে, অভিভাবকের মতোই ক্ষিতিশ কনির থাকা খাওয়া কাজের ব্যবস্থা করেছিলেন যাতে সে দুবেলা খেতে পারে, স্বপ্নকে আরও সুসুষ্ট করতে পারে। ঠিক আছে, এই যে কটা পয়েন্ট এবার বললাম এটা খুব সুন্দর করে লিখবে। এবং এরপরে লিখবে, গোয়ার রোখে নির্মাণ ক্ষিতিশের অবস্থান, এটা লিখবে, ক্ষিতিশ লক্ষ্য করেছিলেন কনির প্রতিভা আছে, স্বপ্ন আছে, কিন্তু নেই জেদ। তাই বিভিন্ন উপায়ে ক্ষিতিশ কনির মনে আগুন জ্বেলেছিলেন যাতে যে কোনো বাধা অতিক্রম করে কোনো কিছুকে পাওয়ার তীব্র জেদ তৈরি হয়। ঠিক আছে, এরপরে এটাও হেডিং করবে, কয়ে পয়েন্টে লিখবে, ক্ষিতিশ দারিদ্রতার কাছে পদে পদে হেরে যাওয়ার আক্রোশ কনিকে বুকের মধ্যে পুষে রাখার শুনিয়েছিলেন। ক্ষয়ে লিখবে, ক্ষিতিশ বারবার কনির সামনে অন্যান্য সাঁতারুর তুলনা রেখেছিলেন যাতে অপরকে হারানোর একটা জেদ তৈরি করে কনির মনে। আচ্ছা, গয়ের দাগের পয়েন্ট লিখবে, কনির জীবনে পাওয়া অপমানগুলিকে ক্ষিতিশ বারবার তাকে মনে করিয়ে দিয়েছিলেন। হিয়া আমিয়ার অপমানকে সামনে রেখে কনিকে শিখিয়েছিলেন সমস্ত বঞ্চনা যন্ত্রণাকে হারে দেওয়ার মন্ত্র। এই পয়েন্টগুলো ভালো করে তোমরা দেখে দেখে অ্যান্সারটা লিখবে এবং লাস্টে লিখবে, এইভাবেই ক্ষিতিশ সিংহের দেখানো পথেই কনির অগোছালো প্রতিভা সুসুষ্ঠু চারিত্রিক দৃঢ়তার পথে অসম্ভব এক জেদের দিয়ে সর্বসেরা হয়ে উঠেছিল। এতটা পর্যন্ত তোমরা এই প্রশ্নের উত্তরটা তোমরা লিখবে। আচ্ছা, এরপরে তোমাদের যে নেক্সট প্রশ্ন করেছে, জানে তাকে 2 নম্বর লিখেছে, প্রশ্নটা করেছে, খিদা এবার আমার কি খাবো, ওডিটিটির আলোকে কনির যন্ত্রণাবিদ্ধ জীবনযাত্রার পরিচয় দাও। এই প্রশ্নের উত্তরটা লিখবে, উর্দিতাংশটি প্রথিতযশা কথা সাহিত্যিক মতি নন্দী রচিত কনি উপন্যাস থেকে গৃহীত হয়েছে। হ্যাঁ, প্রথমে এরকম পয়েন্ট করবে, কনির জীবনযাত্রা লিখবে, উপন্যাসের শুরুতেই বারুণীর আম কুড়ানোর মধ্য দিয়ে আমরা কনির দারিদ্র্য পীড়িত যন্ত্রণাক্লিষ্ট জীবনযাত্রার পরিচয় পাই। পরে একমাত্র রোজগারের দাদার মৃত্যু যন্ত্রণাকে সামনে রেখে খিদ্দা এবার আমরা কি খাবো কনির এই নিদারুণ আর্তনাদের মধ্য দিয়ে আরও স্পষ্ট হয়ে ওঠে কনির জীবনযাত্রার উপাখ্যান। জানা যায়, হাইফেন দিয়ে এরকম পয়েন্ট আকারে লিখবে, কয়েক দাগ নম্বর দিয়ে লিখবে, কনির 7 ভাই বোনের একটি বিরাট সংসার, সেখানে খেতে না পাওয়ার যন্ত্রণা, নিত্যসঙ্গী বাবা যক্ষায় মারা যাওয়ার পর কনির বড় দাদা কমল সংসার দায়িত্ব ধরেছিল। হঠাৎ করে তারও মৃত্যুর হলে কনিরা এখন চূড়ান্তভাবে আশ্রয়হীন, অভিভাবকহীন, তাদের নেই কোনো প্রকার খাদ্যের সংস্থান। ক্ষয়ের পয়েন্ট দিয়ে লিখবে, রোজকার দুবেলা খাওয়ার কনিদের হয়ে ওঠে না, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, ফ্যান, সামান্য ভাত আর তেঁতুল, এইটুকুই তাদের সংসারের 5টি প্রাণীর বাঁচার উপাদান। গয়ে পয়েন্টে লিখবে, তাদের জীবনযাত্রার মধ্যেও আছে নিদারুণ অভাবের ছাপ। বস্তির মধ্যে থকথকে নর্দমার পাশে কোনি ঘর, সেই ঘরে আছে একটি মাত্র তক্তপোষ, চিটচিটে কয়েকটা বালিশ, একটি ঘরেই থাকা খাওয়ার সংসারের যাবতীয় কাজকর্ম। আচ্ছা, এরপর তোমরা ঘয়ে লিখবে, প্রত্যেক পদক্ষেপে অভাব ছিল কনিদের জীবনের চূড়ান্ত বাধা। এই বাধাই কনির দাদা কমলের সাঁতারু স্বপ্নকে অকালের পঙ্গু করে দিয়েছিল। কনির বাকি ভাই বোনের জীবনে এভাবে নেমে এসেছিল।
এসেছিল শিক্ষা দীক্ষা রুচিহীন নিদারুণ শৈশব। এভাবেই ক্ষিতিশ সিংহের কাছে কোনি চূড়ান্ত হাহাকার মধ্য দিয়ে আশ্রয়হীন খাদ্য সংস্থানহীন এক নিদারুণ দারিদ্র্যপীড়িত জীবনযাত্রার পরিচয় পাওয়া যায়। এতটা পর্যন্ত তোমরা অ্যান্সারটা লিখবে, ঠিক আছে? তো বন্ধুরা, তোমাদের এই ছিল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5-এর উত্তর। যে উত্তরগুলো আমি খুব সুন্দরভাবে আলোচনা করে তোমাকে বলে দিলাম। তোমাদের আশা করি কোনো প্রবলেম থাকবে না। যদি প্রবলেম থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো, ঠিক আছে? আমাকে জানাও, আমি সঙ্গে সঙ্গে রিপ্লাইও দেবো। আর তোমরা এই ভিডিওটাকে অবশ্যই লাইক করো যদি ভালো লাগে, আর ভিডিওটাকে শেয়ার করো। আর অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের ভীষণ সাপোর্টের খুব দরকার। আর তোমরা যদি সাপোর্ট করো তো অবশ্যই চ্যানেলটাকে অনেকটা গ্রো করবে। আর পরে যদি গ্রো করে তো অবশ্যই তোমাদের জন্য একটা নতুন সুখবর আসবে, ঠিক আছে? একটা